আমি নিজেও একজন এতিম, যেই ছেলেটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ছেলেটা যেন মৃত্যুর পরে অন্তত এইটুকু বলতে পারে, এতিমের পাশে দাঁড়ানোর জন্য বাংলার মাটিতে কয়েকজন এতিমও সবসময় বুক পেতে থাকে। আর কোন শিক্ষাঙ্গনে তোফাজ্জলদের মতো আর কোন মানুষকে যেন এভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে না হয়। সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোকে তদন্তপূর্বক প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আমরা দেখতে পাচ্ছি টানাপোড়েন। একটা হলো ডক্টর ইউনূস, তিনি হয়তো ব্যক্তিগতভাবে চান না বেশি দিন ক্ষমতায় থাকতে, কিন্তু ছাত্রদের একাংশ এবং সর্বোপরি এই ছাত্র এবং জনতার সরকারের পেছন থেকে যারা আছে সেনাবাহিনী, তাদের মোটিভ মতলব কি সেটি নিয়ে প্রশ্ন করাটা অবশ্যই যৌক্তিক প্রশ্ন বলেই আমি মনে করি, অন্তত রাজনীতির একজন প্রত্যক্ষদর্শী। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন ইসে আছে? মানুষরে তো এরকম মাইরে ফেলায় না। সে যদি একটা খুনিও হইতে পারে, তারে তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি আপনাদের মাঝ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে বরগুড়ার পাথরঘাটার মাসুদ কামাল তোফাজ্জল নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আপনারা সেটা অবগত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নরকীয় হত্যাকাণ্ডের শিকার হয়েছে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেন। কেন, কি কারণে, কে বা কাহারা তাকে পিটিয়ে হত্যা করলো সেটা গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এবারে কঠিনভাবে কয়েকজন ছাত্র নেতা ফেঁসে যেতে পারে, হতে পারে তাদের কঠিন শাস্তি। দেশে কি চলছে ভাই? ছাত্রদের একই কাণ্ড, কারখানা দেখতে পাচ্ছি একে একে। জনগণের আস্থা, ভরসা, ভালোবাসার স্থানটা হারিয়ে ফেলছে ছাত্ররা মিলে যা শুরু করেছে এই দেশের 12টা বাজিয়ে দেবে তারা। এদেরকে এখনই দমানো দরকার, এদেরকে এখনই থামানো দরকার। তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আমরা কয়েকটা প্রতিবেদন দেখব, তারপরে কথা বলবো। আমি নিজেও একজন এতিম, যেই ছেলেটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ছেলেটা যেন মৃত্যুর পরে অন্তত এইটুকু বলতে পারে, এতিমের পাশে দাঁড়ানোর জন্য বাংলার মাটিতে কয়েকজন এতিমও সবসময় বুক পেতে থাকে। এখন একটা ট্রেন্ড চালু হয়েছে, ছাত্রদের কথা বললেই মানুষ ভয় পায়। যারা নিরীহ মানুষের উপরে অন্যায় করছে তাদের কেউই এই সংগ্রামী ছাত্র বন্ধুরা নয়। যারা মানুষ পিটিয়ে হত্যা করতে পারে তাদেরকে যদি কোনো চেয়ারে বসানো হয় তাহলে তারা সেই চেয়ার চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে। খুবই আঘাত করেছে। আমি বিশ্বাস করি এই বিষয়টা শুধু আমি একজন রাসেল মিয়াকে আঘাত করেনি, বাংলাদেশের 17 কোটি মানুষকে আঘাত করেছে। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে প্রথমে তাকে খাবার খাওয়ানো হয়। তাকে যে খাবার খাওয়ানোর পর নিশ্চিতভাবে মেরে ফেলবে, এটাও তাদের একটা পরিকল্পনা রয়েছিল, যা আমরা বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন ফুটেজের মাধ্যমে ইতিমধ্যে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে। আমি বলতে চাই, ঠিক এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েই আজ থেকে 3 বছর আগে 2022 সালে মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর মুক্তি চেয়েছিলাম আমি রাসেল মিয়া, যার কারণে জানেন আমার জেল জুলুম হয়েছে। এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েই শিল্পী মমতাজের সাবেক সংসদ সদস্যের ঘনিষ্ঠ আত্মীয় এক বাউল শিল্পী রিদা দেওয়ানের বিরুদ্ধে আমি আদালতে মামলা করেছি স্রোতের বিপরীতে, আপনারা জানেন। আজকে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে একটা বিচারের আবেদন করছি মাননীয় উপদেষ্টাদের কাছে এবং সরকার প্রধানদের কাছে। কোন আইনে আছে সন্দেহপ্রবণ একটি মোবাইল চুরির দায়ে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তখনও জানতো না এই তোফাজ্জল মোবাইলটি চুরি করেছিল কিনা। সন্দেহপ্রবণ ভাবে তাকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বাংলাদেশের 17 কোটি মানুষকে কাঁদিয়েছে। আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলতে চাই, আজকের মধ্যে যদি রাষ্ট্র এই ঘাতকদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে 17 কোটি মানুষের পক্ষে আগামীকাল কোর্টের বারান্দায় আমি রাসেল মিয়া দাঁড়িয়ে যাব।
এর সুস্থ বিচার করা আগ পর্যন্ত পূর্বে 2022 সাল 2021 সালের মতো যেমন আমরা ঘরে ফিরি নাই, আমরা এরকম ভাবে আজকেও ঘরে ফিরে যাব না। আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন মানসিক প্রতিবন্ধী ছিল সেই তোফাজ্জল। ফেসবুকের কল্যাণে জানতে পারলাম সেই তোফাজ্জলের পৃথিবীতে মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই। আমি প্রিয় ছাত্র ভাইদের সাথে নিয়ে বলতে চাই, একটা সামান্য মোবাইল এর জন্য যারা মানুষ পিটিয়ে হত্যা করতে পারে, তাদেরকে যদি কোনো চেয়ারে বসানো হয় তাহলে তারা সেই চেয়ার চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে। আমি বলতে চাই, শুধু আজকে আমি প্রেস ক্লাবে একজনই নয়, আমি বিশ্বাস করি আমার এই বক্তব্যটি যখন টিভি চ্যানেলে ইউটিউবে প্রকাশ করা হবে তখন 17 কোটি মানুষ আমার পাশে থাকবে। এর সুস্থ বিচার না করা পর্যন্ত আমি যেমন ঘরে যাব না এবং 17 কোটি মানুষও ঘরে ফিরবে না। আমি আপনাদের কল্যাণে শুধু এইটুকু বলতে চাই, আজকে মানুষকে আইন বহির্ভূতভাবে হত্যা করা হচ্ছে। এদেশের প্রশাসন বলতে পারেন কিছুই করতে পারছে না। আমি পাশাপাশি এইটুকু বলবো, নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করতে চেষ্টা করে তাহলে আশেপাশের আপনারা কেউ চুপ করে থাকবেন না। আজকে আমি প্রেস ক্লাবে এসে বিচারের জন্য যে দাবি করেছি, এই দাবির সাথে আপনারা যদি একমত হন তাহলে আপনারা আওয়াজ তুলবেন। এখন একটা ট্রেন্ড চালু হয়েছে, ছাত্রদের কথা বললেই মানুষ ভয় পায়। এখন একটা ট্রেন্ড চালু হয়ে গেছে, যেই ছাত্ররা এই দেশকে স্বাধীন করেছে, আপনারা খুঁজে বের করেন যারা নিরীহ মানুষের উপরে অন্যায় করছে, তাদের কেউই এই সংগ্রামী ছাত্র বন্ধুরা নয়। এগুলো কিছু নামধারী ছাত্র এবং তাদেরকে পিছন থেকে আঙ্গুল দিয়ে দেশের নিরীহ মানুষকে মারার জন্য একটা পায়তারা শুরু করেছে। সর্বশেষ এইটুকু বলবো, আজকের মধ্যে যদি রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে একটা সুস্থ ফয়সালা এবং সুস্থ বিচারের সন্ধান আমরা না পাই, আগামীকাল সাংবাদিক ভাইদের নিয়ে আদালত প্রাঙ্গণে আপনাদের সাথে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। যে মাত্র 35,000 টাকার জেদে একটা মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি শুধু প্রেস ক্লাবে আসছি কেন জানেন? এই মানুষটার কেউ নাই বলে। আপনারা সামনে যারা আছেন এদের মধ্যে আমি বিশ্বাস করি 2-1 এতিম আছেন। আমি নিজেও একজন এতিম। যেই ছেলেটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই ছেলেটা যেন মৃত্যুর পরে অন্তত এইটুকু বলতে পারে, এতিমের পাশে দাঁড়ানোর জন্য বাংলার মাটিতে কয়েকজন এতিমও সবসময় উক পেতে থাকে যে এতিমের পাশে আমরা থাকবো। আমি বিশ্বাস করি আপনারা আমার সাথে এই মামলার শেষ অবধি থাকবেন ইনশাআল্লাহ। আর কোন শিক্ষাঙ্গনে তোফাজ্জলদের মতো আর কোন মানুষকে যেন এভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে না হয়। সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোকে তদন্তপূর্বক প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে একটি সুন্দর সুশৃঙ্খল উপনিবেশহীন, উপনিবেশবাদহীন, উপনিবেশবাদ মুক্ত স্বাধীন একটি স্বনির্ভর জাতি গঠনের জন্য যা যা করতে হয় তা করার জন্য আহ্বান এবং তার সহযোগিতার আহ্বান জানিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রবেশদ্বারে দাঁড়িয়ে স্মরণ করতে চাই নবাব স্যার সলিমুল্লাহদেরকে, যাদের ত্যাগ এবং অনুদানের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি থাকবে, আমরা আবেদন করছি না, এখন থেকে আমরা দাবি করছি। আপনারা আমাদের দাবিগুলোকে কিভাবে মূল্যায়ন করেন আগামী দিনে সেটা আমরা পর্যালোচনা করব। আমরাও মূল্যায়ন করে আগামীর পদক্ষেপ এবং আমাদের কর্মসূচি আমরা নির্ধারণ করব। আপনারা রবীন্দ্রনাথের গান গান, অথচ নবাব স্যার সলিমুল্লাহদেরকে আপনারা ভুলে যান। এই ধরনের আতেলগিরি বাংলাদেশে আগামী দিনে বরদাস্ত করা হবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে তারা এদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে এই ধরনের দিবাস্বপ্ন আমরা দেখি না। তবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন, যে সংগ্রাম করছি, আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবার কোন
দুঃসাহস যেন আপনারা না দেখান। আমাদের কার্যক্রমকে ব্যাহত করে এমন কোন পদক্ষেপ আমরা বরদাস্ত করব না। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? মানুষরে তো এরকম মাইরে ফেলায় না, সে যদি একটা খুনিও হইতে পারে তারে তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না বলেন। তারা প্রশাসনের কাছে দেন, কিন্তু ওরা মাইরেন না। নিতে হলে টাকা দিতে হবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরো মারবো। ফ্যামিলির কেউই নাই একটা মানুষের। আমার আপনার কি যদি এরকম থাকে তাহলে আমরাও একই পথের প্রতীক হইতাম, যে মা বাবা ভাই বোন কেউই নাই। মূলত 11টার দিকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে, রাত 11টার সময় ফোন দেওয়া হয়েছে, আপনি কি তোফাজ্জলের মামা? তখন আমার আব্বা ধরছে, যে তখন বলছে যে তোফাজ্জল এরকমের আমরা ওরা আটকাইছে, এই হলে আছে, এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরো মারবো। তখন আমার আব্বা বললো যে আমি তো গ্রামের বাড়িতে, আমি কিভাবে করবো। তখন আমার আব্বা আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো, তোফাজ্জল নাকি এরকমের মানে উনি ওর হলে এরকমের ও কথাবার্তা অসঙ্গতি পাইছে, এই জন্য ওরে ধরছে, ধরে ওরে মারতেছে। তখন আমি ওই লোককে ফোন দিছি যে ভাই এরকম আমি তোফাজ্জলের মামা তো বোন, ওরে কেন মারতেছে? তাও বলতেছে যে ও আমাদের হলে ঢুকছে বা করছে। তা আমি বলছি যে ভাই দেখেন ও পাগল মানুষ, ও যদি কোনো একটা অন্যায় করে তাহলে আপনারা প্রশাসনের কাছে দেন, কিন্তু ওরে মাইরেন না। তখন বলে কি আপনি যে পাগল, কিন্তু ও তো ওর আচরণের কথাবার্তা, একটা পাগলের মামার নাম্বার কেন মুখস্থ থাকবে? একটা পাগলের সে চাচাতো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে, তাহলে সে কিভাবে পাগল হয়? আমি বলছি যে দেখেন ও অনেক মেধাবী ছিল, ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে। ও এই কারণে ওর ভাই লাস্ট গত বছর 15 রোজা হলো লিভার ক্যান্সারে মারা গেছে। তো ওই ভাইয়া ও আগে মাথায় সমস্যা ছিল, ভাইয়া অনেক ডক্টর দেখাইছে, মানে আমার ফুপু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছে। কিন্তু কারো কোনো ওই যে ধরেন আপনি খাবার খাচ্ছেন, আপনার থেকে টান দিয়ে নিয়ে খাইলো, মানে ওর ক্ষুধার জ্বালার কারো থেকে টাকা নিল চাইয়া, যে এরকমের। ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে 8 বছর আগে, 5 বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে। তারপর ছিল ওরা 2 ভাই, ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন। তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার, উনি 15 রোজায় মারা গেছে। তো ওর ভাই মারা যাওয়ার পরে হলো ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছিল। তারপর আমরা অনেকবার ট্রাই করছি ওরে পাবনায় নেওয়া ডক্টর দেখানোর জন্য বা করার জন্য, কিন্তু ওরে মানে ইয়ং তো ওরে ধৈরাও বাইদাও রাখার মতো ওরকমই না। একবার শিকল খাইকে ও ছুটে গেছে, যেদিনকে আমরা সকালে পাবনায় নিয়ে যাবো। এই এখন কালকের এই অবস্থা। পরে হলো ওই লোক, আমি ফোন দিছি পর উনিও আমাকে সেম একই কথা বলছে, যে মানুষটা 4 বছর আগে থেকে পাগল, সে কিভাবে রাজনীতি করবে আর দলীয় বলতে কি? ও তো নিজের মানে পরনের কাপড়েও মাঝে মাঝে থাকতো না, তাহলে সে দলীয় করবে কি? মানুষরে তো এরকম মাইরে ফেলায় না, সে যদি একটা খুনিও হইতে পারে তারে তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না বলেন। এটা কোন আইনে আছে আর কোথায় আছে? অবশ্যই চাই একদম মানে সঠিক, যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। কারণ ওর গার্জিয়ান নাই, সেই জন্য একটা মানুষ অসহায় মানুষরা তো এরকম মারতে পারে না, একটা কুকুরেও তো মারতে পারে না, এরকম মারতে মারিয়ে ফেলাইতে পারে না। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? সে যদি কোনো একটা অন্যায় করতে পারে বা ওরা কথার অসঙ্গতি দেখাই তো তারা সন্দেহ করছে, তাহলে তাকে থানায় দিয়ে দিত। তারে 3-4 ঘন্টা মাইরা তারপর আবার থানায় মানে একটা হসপিটালে ভর্তি করায় নাই, তাকে হসপিটালের বাইরে রাইখা গেছে মৃত অবস্থায়। এটা কোন বিবেকে করছে বা এটা কোন তো হইতে পারে না। আকাঙ্ক্ষা সীমাহীন আকাঙ্ক্ষা, তো কত দূর গেলে তারা মনে করবে যে হ্যাঁ আমরা আমাদের আকাঙ্ক্ষার মোটামুটি একটা রূপ পেয়েছে, আমাদেরকে সেটা যেটা বাস্তব। আকাঙ্ক্ষা অনেক সময় বাস্তব না, একটা অবাস্তবের মধ্যে একটা আকাঙ্ক্ষা জেগে ওঠে, which is good, যেটা হচ্ছে তার মধ্যে একটা বাস্তবতার একটা সীমা নিয়ে আসতে হয়, তারপর আস্তে আস্তে আরো উপরের দিকে যাওয়া। কাজে আমাদের দায়িত্ব অনেক। আমি যখন আলোচনা করছি তার একদিন আগে প্রথম আলো বাংলাদেশের জাতীয় প্রথম সারির দৈনিকদের মধ্যে নিশ্চয়ই সামনে থাকা একটি, তারা প্রায় 1 লক্ষ মানুষের উপরে দৈব চয়নের ভিত্তিতে একটি জরিপ তৈরি করেছে। সেই জরিপে তারা জানতে চেয়েছিল যে এই 45 দিনে ইউনূস সরকারের উপরে মানুষ খুশি কিনা। প্রায় 1 লক্ষ মানুষের ভোটাভুটিতে যেটা দেখা যাচ্ছে যে 51% মানুষ খুশি নন। এটি একটি হতাশাজনক রেজাল্ট। 45 দিনে যদি 51% মানুষ বলে আমরা খুশি নই, তাহলে 60 দিনে হবে 60% মানুষ বলবে আমরা খুশি নই, 90 দিনে অন্তত 70% মানুষ বলবে যে না, সরকার ভুল পথে পরিচালিত হচ্ছে। এই সমস্ত ঝুঁকি, এই ঝুঁকিগুলো তৈরি হচ্ছে এই কারণে তৈরি হচ্ছে যে ডক্টর ইউনূসের যে সরকার, সেই সরকার অনেকগুলো গুরু দায়িত্ব নিয়ে মাঠে নেমেছিল। মানুষের প্রত্যাশার চাপটা অনেক বেশি, যেটা ডক্টর ইউনূস 1 সপ্তাহ আগে ডয়েচে ওয়েলের সাথে একটি সাক্ষাৎকারে নিজেই বলেছেন যে মানুষ অনেক কিছুই তাদের স্বপ্ন এবং স্বপ্নটা আকাশ ছোঁয়া,
এই জন্যই অসন্তুষ্টির পরিমাণটাও অনেক বেশি। স্বপ্ন বেশি হওয়ারই কথা ছিল। স্বপ্ন বেশি বলেই তো বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা ঘটেছে 36 জুলাই অর্থাৎ 5 আগস্ট বাংলাদেশের আপামার জনসাধারণ, এমনকি 1971 সালে বাংলাদেশ যেদিন স্বাধীন হয় 16 ডিসেম্বরে, সেদিনও সম্ভবত এত মানুষ রাস্তায় নেমে বিজয় উল্লাস করেনি, যেটা শেখ হাসিনার পতনে বিজয় উল্লাস করেছে। কিন্তু এই পতনের পরে প্রথম যেই কাজটি চলে আসে সেটি হলো যে এই সরকার কি করতে চায় আসলে। সংস্কার, দেশ পরিবর্তন, দ্বিতীয় স্বাধীনতা আমরা অনেকেই বলেছি আবেগের বশতী হয়ে, কিন্তু একটি জনগণের ম্যান্ডেটবিহীন অর্থাৎ নন পলিটিক্যাল, আমি ম্যান্ডেটবিহীন বলছি বলে আপনারা দ্বিমত পোষণ করবেন না, ম্যান্ডেট যেটি আছে সেটি হয়েছে, ম্যান্ডেট ছিল একমাত্র ম্যান্ডেট, সেটা হলো শেখ হাসিনার পতন। সরকার যে গঠিত হয়েছে এই সরকার যদি বলা হয় যে এটা জনগণের ম্যান্ডেটের সরকার, এক অর্থে ঠিক আছে, কিন্তু জনগণ যতক্ষণ না পর্যন্ত তাদের নিজেদের পছন্দ মতো কোনো রাজনৈতিক দলকে ভোটাধিকার প্রয়োগ করে তাদের সরকার পরিচালনার জন্য নির্বাচিত করছে, ততক্ষণ পর্যন্ত সেই সরকারকে ম্যান্ডেটের সরকার অন্তত বলা যাবে না। এটি হয়েছে একটা বিপ্লব কিংবা গণঅভ্যুত্থানের ম্যান্ডেটের সরকার। তো বিপ্লব আর গণঅভ্যুত্থানের ম্যান্ডেটের সরকারের মেয়াদ কতদিন, তারা কি করতে চায়, তারা জনগণের সামনে কি এই বিষয়গুলো খোলসা করেছে কিনা। আমি শুরুতেই বলেছি যে সরকার অজনপ্রিয় হচ্ছে, এটি মানুষের প্রত্যাশার বেলুন যেমন একটা দায়ী, কিন্তু সেই দায়ীটা কি শুধুমাত্র জনতার, নাকি সরকারের তরফ থেকেও কোনো ব্যর্থতা আছে? ব্যর্থতা যদি থেকে থাকে, একমাত্র ব্যর্থতা সেটা হলো এই সরকারের সামনে কোনো রোড ম্যাপ নেই। কতদিন তারা ক্ষমতায় থাকবে সেটি নিয়ে তারা পরিষ্কার নয়। আমরা নানানভাবে দেখতে পাচ্ছি যে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য কিছু লালায়িত লোলুপ দৃষ্টিভঙ্গি প্রকাশ পাচ্ছে হয়তো কারো কারোর কথায়, এবং সেটাকে করতে গিয়ে তারা বলছেন সংস্কার যেদিন যতদিন সম্ভব, যতদিন লাগবে ততদিন তারা ক্ষমতায় থাকবে। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব। ডক্টর ইউনূসের এই বক্তব্য যথেষ্ট শুভঙ্করের ফাঁকি। কেন ফাঁকি সেটি নিশ্চয়ই আমি আলোচনায় বলবো। আমি একদম শুরুর দিকে ডক্টর ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যখন বলছিলেন যে আমরা কতদিন ক্ষমতায় থাকবো এইটি নির্ভর করছে জনগণের সিদ্ধান্তের উপর, জনগণ যখন বলবে আমরা চলে যাব, আমি বলেছিলাম এটি একটি শুভঙ্করের ফাঁকির মতো প্রতিশ্রুতি। কেননা জনগণ যখন চাইবে তখন চলে যাবে, তার অর্থ সরকার কি বলতে চেয়েছে, জনগণকে আবার রাস্তায় নেমে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবে, সেটাই কি এই সরকার দেখতে চাচ্ছে? সেটাই যদি দেখতে চায় তাহলে তো আমরা বলতে পারি যে না, প্রতিবাদের কিছুটা শুরু হয়ে গিয়েছে। কিভাবে শুরু হয়ে গেছে? অধ্যাপক সলিমুল্লাহ খান, যিনি শেখ হাসিনা পদত্যাগের দাবি প্রথম ব্যক্তি হিসেবে একেবারে প্রকাশ্যে তুলেছিলেন, সেই সলিমুল্লাহ খান সরকারের 45 দিন পূর্তি উপলক্ষে একটা কথাই বলেছেন যে সরকার, এই ধরনের সরকার যদি নির্দিষ্ট রোডম্যাপ না দিয়ে তাদের কর্মপরিকল্পনা এবং কার্যকর দৃশ্যমান উন্নতি না দেখাতে পারে তাহলে 1 বছরের বেশি সরকার সহ্য করবে না জনগণ। এই সরকার যে কতদিন থাকবে সে ব্যাপারে আপনারা কি কিছু জানেন? আমি তো অন্তত জানি না। তারা বলছে সংস্কার করতে আমাদের যতদিন লাগবে আমরা ততদিন থাকবো। আর যে সংস্কার করতে যদি তাদের আরো 15 বছর লাগে তাহলে কি তাদেরকে 15 বছর থাকতে দেবেন আপনারা? তাহলে তাদের বলা উচিত এই সংস্কার করতে কত দূর লাগে। আপনারা নাজিম হিকমতের কবিতা জানেন, 20 শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর 1 বছর, এবং এই সমস্ত সরকারকে মানুষ বড় জোর 1 বছর সহ্য করে, এর বেশি করবে না। কারণ মানুষ তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সরকারকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। সরকার হচ্ছে আমার অধিকার বাস্তবায়নের গ্যারান্টি। যদি 19 শতাব্দীতে আন্তর্জাতিক আইনকে আইন বলা হতো না, অন্তত অনেক মানুষই বলতেন না, কারণ এই আইন বাস্তবায়নের কোনো শক্তি নেই। আমাদের অধিকার রক্ষা করার শক্তি যদি বর্তমান সরকারের না থাকে, বা তার সাথে যে অন্যান্য উপসরকার আছে, অগঠিত সরকার আছে, তারা যদি এটা বাস্তবায়িত হতে না দিয়ে থাকে, সেটা মালিকদের হতে পারে, এটা সেনাবাহিনীর হতে পারে, এটা অন্যান্য বিভিন্ন রকমের প্রাইভেট বাহিনীর হতে পারে, তাহলে এই সরকার কিন্তু যে ম্যান্ডেট দাবি করছেন সেই ম্যান্ডেট বেশি দিন থাকবে না। এখন ডক্টর ইউনূস যেহেতু সুশীলদের প্রতিনিধিত্ব করেন, ডক্টর ইউনূস যেহেতু সমাজের এগিয়ে থাকা এবং বিচক্ষণ শিক্ষিত মানুষদের মন মানসিকতা জানেন, তিনি হয়তো এইসব ভাইব পাচ্ছেন নানান দিক থেকে যে তার উপরে এই প্রত্যাশার যে চাপ, সেই চাপটা তৈরি হচ্ছে এবং তার সরকারের অদক্ষতা এবং ম্যান্ডেট না থাকার কারণে, অর্থাৎ দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকার কারণে এইসব যে সমালোচনা হবে তিনি বুঝতে পারছেন। এবং আমি বিশ্বাস করি এইটা অবিশ্বাস করার কোনো কারণ নেই যে ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি, যিনি ব্যক্তি 84 বছর বয়স, কতদিন তার হায়াত আছে আমরা জানি না, উপরওয়ালা জানেন, সেই ব্যক্তি খুব দীর্ঘমেয়াদে ক্ষমতায় আঁকড়ে পড়ে থাকবেন
এই লালসা তার মধ্যে অন্তত যে নেই, সেটি আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। কিন্তু তারপরেও যেহেতু এই সরকারটি পরিচালিত হচ্ছে ছাত্রদের একাংশের প্রতিনিধিত্ব দিয়ে এবং ছাত্রদের মধ্যে সমন্বয়হীনতা, তাদের পরিকল্পনার অভাব, আমি আগেই বলেছি যেহেতু শেখ হাসিনা কবে পড়বে, পড়ার পরে তাদের অগ্রাধিকার কি, শেখ হাসিনাকে ফেলা পর্যন্ত তাদের পরিকল্পনা ছিল, মানুষের পরিকল্পনা ছিল, ফেলার পরে সাধারণ মানুষের পরিকল্পনা ছিল ভোটাধিকার ফিরিয়ে আনা, নির্বাচন এবং অন্তত গণতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠিত করা। কিন্তু ছাত্রদের পরিকল্পনা কি ছিল? তারা যেটা বলেছে যেটি নতুন বাংলাদেশ, আমরা বলছি নতুন বাংলাদেশ, সংস্কার করতে হবে, প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে, নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে, এই সবগুলোই যৌক্তিক দাবি। কিন্তু এই দাবিগুলো কিভাবে বাস্তবায়িত হবে, এই কাজগুলো কিভাবে ধাপে ধাপে করা যাবে, সেটার কোনো রোডম্যাপ তাদের সামনেও ছিল না। তাদের সামনে আন্দোলনের রোডম্যাপ ছিল, আন্দোলনের প্রত্যেকটা ধাপ ছিল, কিন্তু সরকারে গেলে কিভাবে প্রত্যেকটা ধাপে এক একটি কাজ তারা সম্পাদন করবে সেই পরিকল্পনা ছিল না বলেই আমরা দেখতে পাচ্ছি টানাপোড়েন। একটা হলো ডক্টর ইউনূস, তিনি হয়তো ব্যক্তিগতভাবে চান না বেশি দিন ক্ষমতায় থাকতে, কিন্তু ছাত্রদের একাংশ এবং সর্বোপরি এই ছাত্র এবং জনতার সরকারের পেছন থেকে যারা আছে সেনাবাহিনী, তাদের মোটিভ মতলব কি সেটি নিয়ে প্রশ্ন করাটা অবশ্যই যৌক্তিক প্রশ্ন বলেই আমি মনে করি, অন্তত রাজনীতির একজন প্রত্যক্ষদর্শী হিসেবে। কেননা আমরা এর আগে 2007 সালে এই ধরনের ঘটনা অবলোকন করেছিলাম। 2007 সালের সরকার আর এই সরকারের মধ্যে কি দুর্বলতা, কি তফাৎ এবং কোথায় এই সরকার অনেক বেশি নাজুক 2007 সালের সরকারের থেকে, সেটি নিয়ে আমি আলোচনা করব একটু পরে। তবে তার আগে এই কথাটা জানাই, সেটা হলো যে ডক্টর ইউনূস হয়তো বুঝতে পারছেন যে তারা এই মানুষের এইসব কথাবার্তা শুরু হয়েছে এরই মধ্যে, সে কারণে তিনি এক সপ্তাহ আগে ডয়েচে ওয়েলের সাথে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে দেখুন, আমাদের নির্বাচন আমরা করতে চাই, নির্বাচনটা তো করতে হবে, কিন্তু যেহেতু নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এই গণঅভ্যুত্থান হয়েছে, সুতরাং পুরাতন ব্যবস্থায় যদি আমরা একটা নির্বাচন করি তাহলে লাভ হবে না। সেজন্যই সংবিধানটা কি নতুন থাকবে, না একেবারে নতুনভাবে তৈরি করব, না যেই সংবিধান আছে সেই সংবিধানে কাটাছেড়া করে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সন্নিবেশিত করে একটা নির্বাচনের উপযোগী একটা বিধান তৈরি করব। এখন যেহেতু আগের সংবিধানের নির্বাচনী বিধান তারা করতে চাচ্ছে না, সুতরাং নতুন সংবিধানের নির্বাচনী বিধানটা কেমন হবে সেইটা করেই তারা নির্বাচনের দিকে আগাবেন। এই সুযোগ জাতির জীবনে আবার কোনোদিন আসবে কিনা তাও জানি না। না আসাটাই স্বাভাবিক হোক, এটা অস্বাভাবিক পরিস্থিতি, আমরা এরকম অস্বাভাবিক পরিস্থিতি আবার হোক সেটা আমরা চাই না। তো না চাইলে তাহলে গোড়াতে হাত দিতে হবে, সংবিধানে হাত দিতে হবে। তো সেখানে প্রশ্ন হচ্ছে সংবিধান আবার নতুন করে দেখতে হবে, নাকি যে সংবিধান আছে তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনতে হবে। এই দুটো নিয়ে একটা মতভেদ আছে। কেউ বলে যে না, আগাগোড়া লিখতে চাইেন না, তাহলে অনেক বিষয় আসবে যেগুলোতে মতের মিল হবে না, বরং যেগুলোর ব্যাপারে একেবারে সবাই একমত সেগুলো করে হবে, আর বাকিটা বাদ দেন। ঠিক আছে, এটার জন্য কমিশন হবে, কমিশন এগুলোর বিচার বিবেচনা করবে, জনমত গঠন করবে, যে সবাই যদি একমত হয় যে এইটাই আমাদের ভালো, এইটাতেই আমরা অগ্রসর হবো, তাহলে আমরা একটা পথ পেলাম। এইটার উপর ভিত্তি করে নির্বাচন হবে, কারণ ওটা না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনের রূপরেখা ঠিক করতে পারছি না, কি ধরনের কিসের নির্বাচন হবে, কি পদে নির্বাচন হবে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং তার এই কথায় যথেষ্ট খুব বেশি সন্দেহ করার হয়তো কিছু নেই, সহজ হিসাবে দেখলে, যে সংবিধান সংশোধনের জন্য একটা সংবিধান সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং যোগ্য লক্ষ্য দিয়েই সংস্কার কমিশনটা তো হয়েছে বলে আমরা মনে করি। প্রফেসর ডক্টর আলী রিয়াজ, ডিস্টিংগুইশড প্রফেসর, তিনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান হয়েছেন এবং তিনি এরই মধ্যে মানুষের কাছ থেকে মতামত নানানভাবে নেওয়া শুরু করেছেন বলে আমি যতদূর জানি। আমি বিশ্বাস রাখতে চাই যে তিনি খুব দ্রুতই এই কাজটি শেষ করবেন এবং ইউনূস সরকারের যদি একটি রোডম্যাপ খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে তার সরকার পরিচালনা, এবং সেখানে তিনি যদি বলে থাকেন যে সংবিধান সংস্কার করেই নির্বাচনী রোডম্যাপ আমরা দিতে চাই, সেক্ষেত্রে আলী রিয়াজ প্রফেসর তারও একটা রোডম্যাপ থাকার দরকার বলেই আমরা মনে করি, এবং সেটা জনগণকে ঘোষণা দিয়েই যে না, আমরা এই সময়টা নিব 3 মাস, 4 মাস অথবা 5 মাস, এর মধ্যেই কতদিন লাগতে পারে তার একটা রূপরেখা দেবেন। তারপরেই হয়তো আমরা বুঝতে পারবো যে না, নির্বাচনের ব্যাপারে সরকার কি ভাবছে। কিন্তু এর মধ্যে তার যে আমি আলোচনাটা করব যে 2007 সালে আমরা এই ধরনের একটা মোটিভ দেখেছিলাম। কি মোটিভ দেখেছিলাম? যে সেনাবাহিনী কর্তৃক ক্ষমতাকে প্রলম্বিত করার একটা মোটিভ। কিভাবে দেখেছিলাম? যে দেখুন, 2007 সালে যে সরকার এসেছিল, তত্ত্বাবধায়ক সরকার বলছি আমরা, সেই সরকারটা ছিল ফখরুদ্দিন মঈনুদ্দিন আহমেদের সরকার, এবং সেই সরকার এসেছিল কোন প্রেক্ষিতে এসেছিল? যে তখন তার আগে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং বিএনপি তার পূর্ণ মেয়াদের ক্ষমতা শেষ করে একটি নির্বাচনের দিকে
রোডম্যাপ ঘোষণা করেছিল, তফসিল ঘোষণা করেছিল। 22 তারিখ যখন নির্বাচন হওয়ার কথা ছিল, মাত্র 11 দিন আগে, অর্থাৎ 11 তারিখ, আমার যদি দিন তারিখ ভুল না হয়ে থাকে, এই জন্যই বলা হয় 9/11, সেপ্টেম্বরের 11। 22 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল জাতীয় নির্বাচন, তার 11 দিন আগে 11ই সেপ্টেম্বর সেই সরকারের, রিয়াজউদ্দিন সরকারের পতন হয়। কিন্তু সেই পতনে হইলেও তখন মাঠে সক্রিয়ভাবে ছিল তখনকার সদ্য বিদায়ী হওয়া সরকারি দল বিএনপি, আর মাঠে ছিল কি আওয়ামী লীগ, ব্যাপক রাজনৈতিক সাংগঠনিক শক্তি সম্পন্ন একটি রাজনৈতিক দল। তো সেই সময় আমি একটু আগে আলোচনায় বলেছি যে 2007-এর যে তত্ত্বাবধায়ক সরকার আর এই সময়ের যে অন্তর্বর্তীকালীন সরকার, শক্তির বিবেচনায় এই সরকারটা অনেক দুর্বল। কেন দুর্বল সেটির ব্যাখ্যা আমি এখন দিব। দেখুন, সেই সময় সরকার থেকে সদ্য বিদায়ী হয়েছে বিএনপি। বিএনপির কোনো নেতৃবৃন্দ দেশ ছেড়ে তখন পালিয়ে যায়নি। খালেদা জিয়া, তারেক রহমান সবাই তখন দেশে, এবং বিএনপির সকল প্রভাবশালী মন্ত্রী, সংসদ সদস্যরা সবাই তখন দেশে, যদিও পরবর্তীতে তারা অনেকেই গ্রেপ্তার হয়েছিলেন, নির্যাতনের শিকার হয়েছিলেন। আর আওয়ামী লীগের সবাই তো তখন মাঠেই, কেননা তারা দীর্ঘ সময় ধরে একটা নির্বাচনের জন্য, তাদের মন মতো করে একটা নির্বাচনের জন্য রাজনীতিক আন্দোলন করে আসছিল। যে সেনাশাসিত সরকার আসলো ফখরুদ্দিন মঈনুদ্দিনদের, সেই সেনাশাসিত সরকারের পেছনে অন্তত সক্রিয়ভাবে, শক্তভাবে এবং সর্বতভাবে শক্তি জুগিয়েছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের সমস্ত রকম সফট উইং, কালচারাল উইং এবং আওয়ামী লীগের আমলাতন্ত্র সবকিছুই সেই সরকারের পেছনে ছিল, এবং সরকার যেটাই করছিল সেখানে তাদের সমর্থন ছিল। যদিও দুই নেত্রীর গ্রেপ্তার এবং তাদেরকে বিশেষ কারাগারে রাখা, এই ধরনের নানান ঘটনা ঘটেছে, কিন্তু আওয়ামী লীগ জানতো আজ হোক কাল হোক এই সরকার যখন নির্বাচন দিবে তারাই ক্ষমতায় আসবে। এমনকি শেখ হাসিনা বলেছিল না যে এই সরকার তো তাদের আন্দোলনের ফসল। আজকে যদি ইউনূস সরকারকে দেখেন আপনারা, তাহলে বলতে পারেন মোটা দাগে যেটা, হ্যাঁ বিএনপি জামাত এই সরকারের পেছনে আছে, কিন্তু আসলে কি পেছনে আছে? ইউনূস সরকারের তরফ থেকে কি বিএনপি, জামাত এবং অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে কি কোনো যোগাযোগ রক্ষা করা হচ্ছে? আমরা জেনেছি প্রথম দিকে একটি মিটিং হয়েছিল, কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির হাইকমান্ডের অনেক নেতার সাথে কথা বলে এটাও জানা গিয়েছে যে ডক্টর ইউনূসের সরকার এমনকি তাদের ফোনও ধরেন না। ছাত্ররা যারা সরকারে আছে কিংবা যারা নীতি নির্ধারণী কাজ করছে তাদের সাথেও বিএনপির হাইকমান্ডের কোনো যোগাযোগ নেই। জামায়াত ইসলামীর আছে কিনা আমি জানি না, নিশ্চয়ই হয়তোবা থেকে থাকতে পারে, আবার নাও থেকে থাকতে পারে। যদি থেকে থাকবে তাহলে জামায়াত ইসলামের আমির দুদিন আগে বলছিলেন যে নির্বাচনের রোডম্যাপ তাদের দাবি না, এটা বিএনপির দাবি। কিন্তু আজকে আমি যখন আলোচনা করছি, যুগান্তর একটি সংবাদ দিয়েছে, তারা বলছে যে এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে তারা সমস্যা প্রলম্বিত করবে, অর্থাৎ তারা এই নির্বাচন প্রশ্নে বিএনপির কাছাকাছি চলে এসেছে, বিএনপির সাথে এক সুরে কথা বলতে শুরু করেছে। কেন শুরু করেছে? হয়তো তারা বুঝছে যে এই সরকারের যে মোটিভ, সেই মোটিভ কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে দুরভিসন্ধিমূলক। এবং 2007 সালে যেমন আর্মি একটা দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার পায়তারা করেছিল তৎকালীন মঈনুদ্দিন সরকার, ভারতে যেয়ে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করে ক্ষমতার ম্যান্ডেট চেয়েছিল, মঈনুদ্দিন যে ভারতে গিয়েছিল তাকে যে সংবর্ধনা দেওয়া হয়েছিল, প্রণব মুখার্জির কাছে কি চেয়েছিলেন, এই ধরনের কথাগুলো তো নানানভাবে নানান আলোচনায় এসেছে, এটা অস্বীকার করার উপায় নেই। আজকে যদি সামরিক কর্তৃপক্ষ যদি ইউনূসের সরকারকে বাইপাস করে তারা দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার জন্য একটা ব্যবস্থা তারা তৈরি করতে চায়, নিঃসন্দেহে সেই সন্দেহ থাকাটা অমূলক কিছু নয়। কেননা ক্ষমতা এমন জিনিস, এটি মানুষকে অন্ধ করে দেয়, জনগণের সাথে দূরত্ব তৈরি করে দেয়। সেরকম যদি হয়, মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে ভারত মঈনুদ্দিন ফখরুদ্দিনকে ইন্ধন দেয়নি দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য, কিন্তু আজকে যখন ভারতের পছন্দের সরকার ক্ষমতাচ্যুত, যখন আর্মি এবং শীর্ষ নেতৃবৃন্দ আওয়ামী লীগের পছন্দের লোকজন দিয়ে পরিচালিত, তখন যদি এই আর্মি কিংবা অন্যান্যরা চায় ক্ষমতাকে প্রলম্বিত করতে, ইউনূসের সরকারকে অকার্যকর করে তাদেরকে পাশ কাটিয়ে রেখে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন, ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন, আপনারা কি বলতে চান, আপনাদের ওপিনিয়নটা কি থাকবে। তোফাজ্জল আমাদের এই রাষ্ট্রের এই কথিত সভ্য মানব সমাজের কেউ ছিলেন না বলেই আমরা তাকে নির্মমভাবে পিটিয়ে তার সমস্ত শরীর রক্তাক্ত করে হত্যা করেছি। তোফাজ্জল ছিলেন আপনজন হারা একজন মানুষ। তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। প্রেম ঘটিত কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। তার বাবা দুর্ঘটনায় মারা যায় 2016 সালে। 2019 সালে মা মারা যান ক্যান্সারে। বড় ভাই তিনি একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, তিনিও ক্যান্সারে মারা যান গত বছর। মা বাবা ভাই বোন হারানোর পর তার থাকা খাওয়ার ঠিক ঠিকানা ছিল না। কখনো বরগুনার
শোভান্নধ্যায়ীদের বাড়িতে কখনো ঢাকায় ভবঘুরে জীবন কাটাতেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছিল তার অস্থায়ী আস্তানা। এরকম একজন মানসিক রোগীকে আমরা কি ভয়ঙ্কর হিংস্রতায় হত্যা করলাম ভাবতেই যেন কেমন লাগছে। যারা যারা এই তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রদান করা হোক, এটাই আহ্বান থাকবে সরকারের প্রতি আমার।